This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ভ্লাদিমির পুতিন ঘোষণাটা করেছিলেন ক্রেমলিনের প্রাসাদে বসে, রেকর্ডেড বার্তা, এবং সেটা ছড়িয়ে দেওয়া হয়েছিল গোটা বিশ্বে। আর কৃষ্ণ সাগরের তীরে যুদ্ধ শুরু হয়ে গেছিল। বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছিলেন ওই একইভাবে ভিডিও বার্তায়, গাজায় যুদ্ধ শুরু। প্রধানমন্ত্রী ঘোষণা করলেন বিহারের মধুবনীর সরকারি মঞ্চ থেকে। কিন্তু বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, পঞ্চম বৃহত্তম অর্থনীতি, তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী, পরমাণু শক্তিধর সেই দেশের রাষ্ট্রপ্রধান এরকম ঘোষণা করলে বিশ্বজুড়ে তোলপাড় তো হবেই। মোদি ইসলামাবাদকে বার্তা দিয়েছেন, আর প্রত্যেক মানবতাবাদী ভারতের পাশে রয়েছে। আজ বন্ধু রাষ্ট্রগুলোর কূটনীতিকদের ডেকে পহেলগাঁও সন্ত্রাসে এই পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ তুলে দেওয়া হয়েছে। তারপরে ভারত যে পদক্ষেপই নিক সেটা বাধ্য হয়ে নিচ্ছে, নিতান্ত নিতে হবেই, না নিয়ে কোনো উপায় নেই। এই বার্তাটা পৌঁছে যাচ্ছে বিশ্বের তাবড়ো দেশের কাছে। এবং খেয়াল করে দেখুন, প্রথম দুটো ক্ষেত্রে যখন সেই বার্তাগুলো গোটা বিশ্বে ছড়িয়ে গেছিল, তখন চারপাশ থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া এসেছিল, এবং অধিকাংশ প্রতিক্রিয়াই আর কি যুদ্ধকে কেন্দ্র করে একটা অস্থির পরিস্থিতির, একটা কোথাও গিয়ে কারুর সমালোচনা। আজ ভারত যখন বলছে যে তার সামনে আর কোনো উপায় নেই, তাকে কড়া কঠোরতম ব্যবস্থা নিতে হবে, তখন গোটা পৃথিবীর সমস্ত দেশের মুখে সহানুভূতির সুর। দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গেছেন। রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান তো, কিন্তু তারপরেও যে ঘোষণাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন সেটা আলটিমেটলি সামরিক পদক্ষেপে পর্যবেসিত হবে কিনা সেটা নিয়ে এখনও পরিষ্কার কোনো ঘোষণা নেই। কিন্তু সেই ঘোষণা বা সেই সিদ্ধান্ত যদি সত্যিই হয়, তাহলে সেটাও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নেবেন। কিন্তু পাকিস্তান ধরে নিয়েছে যে কিছু একটা হতে চলেছে, আর উপায় নেই। ইসলামাবাদের গ্রিন জোনে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। এবার পাক সেনার সব কর্মী অফিসারদের ছুটি বাতিল হয়ে গেছে। রাওয়ালপিন্ডিতে ফাইটার জেট মোতায়েন শুরু হয়েছে। 2001 সালে সংসদে যখন জঙ্গি হামলা হয়েছিল না, তারপরেও কিন্তু ঠিক এই রকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল পাকিস্তানে। সেবার অপারেশন পরাক্রম শুরু হয়েছিল এবং যুদ্ধের দোরগোড়ার থেকে ফিরে এসেছিল ভারত। কিন্তু এসছিল কেন? এসছিল কারণ আমেরিকার চাপ ছিল। তখন সেটা অগ্রাহ্য করলে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হতো, তার জন্য ভারত তৈরি ছিল না। কিন্তু এখন আমেরিকা চাপ দেবে না, কারণ আমেরিকান উপরাষ্ট্রপতি এখানে থাকাকালীন তো হামলাটা হয়েছে। পাকিস্তান সম্পর্কেও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বদলেছে। সবাই এখন মোটামুটি পাকিস্তান বলতে একটা কোথাও গিয়ে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলে মনে করছে। ফলে ভারতকে বাধা দেওয়ার কিন্তু কেউ নেই। কিন্তু তারপরেও সামরিক অভিযানটা একেবারে শেষ অস্ত্র। সেই অস্ত্র ভারত আংশিক ব্যবহার করবে, এটা তো বোঝাই যাচ্ছে। একদম গুটিয়ে নিশ্চয়ই রাখবে না। তবে তার আগেই পাকিস্তানের অবস্থা খুব একটা ভালো নয়, কারণ যে বলে না, মেরে দেওয়ার আগে ওই মারবো করলে অবস্থাটা বেশি খারাপ হয়। পাকিস্তানের অবস্থা এখন সেই রকম হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, আলটিমেটলি মারটা কিভাবে পড়বে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, সে কথা নিয়ে কিছু ব্যাপার চারপাশে ঘটছে, যেগুলো টুকরো ঘটনা, কিন্তু একটা সম্পর্কযুক্ত এবং একটা নির্দিষ্ট দিকে ইঙ্গিত করছে। এবং সেই ইঙ্গিতটা হচ্ছে অনেক ভারতবাসীর রক্তের বদলা। সেটা কি, কোন দিকে ভারত যাচ্ছে
কিভাবে সেই রক্ত ঋণ শোধ করবে ভারত, সেটা নিয়ে কিছু কথা এবার কিন্তু না বললেই নয়। No. The aim is शांतिवंती छोड़ो, शस्त्रों का समघान करो। मतलब पूजा पाठ जो करनी है वो शस्त्रों की करो, बाकी नहीं, ये देवी देवताओं की कुछ नहीं। हम लोग मारकाट वाले बंदे हैं। शांतिवंती छोड़ो, शस्त्रों का समघान करो, सेना को आदेश थमा, रणचंडी का आह्वान करो। रणचंडी इज द गॉडेस ऑफ वॉर, लड़ाई की। शांतिवंती छोड़ो, शस्त्रों का समघान करो, सेना को आदेश थमा, रणचंडी का आह्वान करो। जो आंख उठी है भारत पर, कसम राम की वो आंख फोड़ दो। ले नापाक इरादे, जो हाथ उठे वो हाथ तोड़ दो। और मातृभूमि पर घात लगाए दुश्मन को ऐसा झटका दो कि उनके जिंदा शीश काट कर लाल किले पर लटका दो। সেনার কবিতা এরকমই হয়, সেনা এইভাবেই ভাবে। সেনা মরতে ভয় পায় না, আর মারার পারমিশন চায়। এখন গোটা দেশ মারার দাবি জানাচ্ছে, শুধু সেনা নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ভাবছেন? বিহারের মধুবনীতে আজ প্রথম প্রকাশ্য সমাবেশ ছিল নরেন্দ্র মোদীর, সরকারি কর্মসূচি। কিন্তু সকলে শুনতে চাইছিলেন তো একটাই কথা, এই পহেলগাঁও নিয়ে কি বলেন প্রধানমন্ত্রী। उनमें से कोई बांग्ला बोलता था, कोई कन्नड़ा बोलता था, कोई मराठी था, कोई ओडिया था, कोई गुजराती था, कोई यहां बिहार का लाल था। आज उन सभी की मृत्यु पर करगिल से कन्याकुमारी तक हमारा दुख एक जैसा है, हमारा आक्रोश एक जैसा है। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। শহীদের তালিকায় বাঙালির থেকে বিহারি সবাই ছিলেন। তাদের জন্য কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত একই রকম অনুভূতি গেছে। ভারতের আত্মায় আঘাত। মোদিরা বললেন, আর যেটা বললেন না, যেটা না বলেও বোঝাতে চাইলেন, সেটা হলো সকলকে ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে করে বাছাই করে হিন্দুদের হত্যা করা হয়েছে। তার মানে যে যাই ভাষা বলুন, যারা মারা গেছেন তারা মারা গেছেন হিন্দু পরিচয়। তার মানে ভাষা, প্রাদেশিকতা, এগুলো কোনো কিছুই ওই সন্ত্রাসের চোখে গ্রাহ্য নয়। একটা জিনিসই গ্রাহ্য, তাদের ধর্ম, তারা হিন্দু। এবং হিন্দুর ওপর হামলা ভারতের অন্তরাত্মায় হামলা। একটা শব্দে, একটা বাক্যে মোদি কত বড় একটা কথা বললেন জানেন? আসলে এটা অনেক বড় রাজনৈতিক বার্তা বোধহয় লুকিয়ে রয়েছে এর মধ্যে। জাতভিত্তিক জনগণনার দাবি জানানো রাহুল গান্ধীকে ওই বিহারের মধুবনীর থেকে আসল জবাবটা কি দিয়ে দিলেন প্রধানমন্ত্রী। হিন্দি বিরোধী তামিলনাড়ু, কর্ণাটক সব জায়গায় বার্তা পৌঁছলো, হিন্দি নয় হিন্দু, ওটাই আসল। সর্বদল বৈঠকের আগেই বিরোধী শিবিরে বার্তাটা পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং খেয়াল করে দেখুন, এই বার্তাটা যে সমস্ত জায়গায় ওই হিন্দি সম্পর্কে অ্যালার্জি আছে, সেখানে একই রকম সমাদর পাবে। তার কারণ হিন্দু। এটাই রাজনীতি। চিতার আগুন নেভার পর তো রাজনীতির মশাল জ্বলবে, তাই না? কিন্তু এখন দেশবাসীর বুকে আগুন জ্বলছে, সেই আগুনকে উস্কে দিতে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী? जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी
मिट्टी में मिलाने का समय आ गया है। एक सौ चालीस करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। প্রতিবারই কল্পনাতীত হামলাইতে হয় ভারতের তরফ থেকে, জবাব প্রত্যাঘাত। উড়িতে জঙ্গি হামলার পর পাকিস্তান তো ভাবেনি যে ভারত এইভাবে নিয়ন্ত্রণ রেখা, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং তারপর সেটা ঘোষণা করে দেবে। এটা কখনো ভাবতেই পারেনি তারা। পুলওয়ামায় জঙ্গি হানার পর পাকিস্তান কল্পনাই করেনি যে ভারত পাকিস্তানের মূল ভূখণ্ডে বালাকোটে ঢুকে বোমা ফেলে আসবে এবং সেটাও আবার ঘোষণা করবে। এবার প্রধানমন্ত্রী বলে দিয়েছেন অবশিষ্ট জমি যা রয়েছে তাও মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এবার পাকিস্তান কল্পনা করতে শুরু করেছে। কল্পনাটা মানে কখনো কখনো তাদের জন্য দুঃস্বপ্নের মতো হয়ে যাচ্ছে আর কি, প্যানিক। অবশিষ্ট জমি বলতে প্রধানমন্ত্রী মোদি ঠিক কি বোঝালেন এটা ভেবে ভেবে ওদের ডেফিনেটলি মাথা খারাপ হচ্ছে। মানে তারা ভাবছেন যে এটা যদি সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীর জমির কথা হয় তাহলে তো ওই বাওয়ালপুর জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টারে কিছু না কিছু হয়ে যেতে পারে। আর মুরিদকে শহরে লস্করে তৈবার হেডকোয়ার্টার। ভারতের বিমান হানার আশঙ্কায় এই দুটো ক্যাম্পই তাই খালি করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। কারণ আফটার অল জঙ্গিরা তো পোষ্যপুত্র না, তাদের ক্ষতি কী করে সহ্য করবে। দেশের ভেতর ঢুকে যা করে করুক সেটা নয় পরের কথা, কিন্তু এদের যেন গায়ে হাত না লাগে। কিন্তু নরেন্দ্র মোদীর ইঙ্গিত যদি ওই ছোট্ট জায়গা না হয়, মানে ওই জঙ্গি গোষ্ঠী না হয়, তাহলে তিনি তো কল্পনাতীত প্রত্যাঘাতের কথা বলেছেন। আর সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী থাকাকালীনই তো ভারত পাকিস্তানকে টেরোরিস্তান বলেছিল। মানে গোটা পাকিস্তানের মাটিকেই যদি সন্ত্রাসবাদীদের সদর দপ্তর বলে ধরা হয় তাহলে তো ভারত পাকিস্তানের যে কোনো জায়গায় হামলা চালাতে পারে। সেটা পাক অধিকৃত কাশ্মীর হতে পারে, পাক পাঞ্জাব হতে পারে, করাচিতে পাক নৌসেনার ঘাঁটি হতে পারে, যে কোনো জায়গা। এই পাকিস্তানের নৌসেনা আরব সাগরে মহড়া দিচ্ছিল। ভারতের একটা যুদ্ধজাহাজ থেকে মাঝারি পাল্লার মিসাইল ছুড়ে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। শুরুর থেকে বার্তা, মানে একদম প্রত্যেকটা পদক্ষেপে একটা একটা করে এবার বুঝিয়ে দেওয়া হবে। আর পরিস্থিতি বেগতিক দেখে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি তাই তড়িঘড়ি বৈঠকে বসেছে। পাকিস্তানের 3 বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আর জঙ্গি হানার জন্য ভারতকেই দায়ী করে বলা হয়েছে, পাকিস্তান কোনোভাবেই এতে জড়িত নয়। মজা কি জানেন, এটাই তো সন্ত্রাসবাদীরা বলে। লাদেনও তো প্রথমে ওই টুইন টাওয়ার ধ্বংসের কথা অস্বীকার করেছিল। লাদেনও তো পাকিস্তানেই ঢুকিয়েছিল। সেই ট্রেনিং, সেই ধ্যান ধারণা, সেই স্ট্র্যাটেজি পাকিস্তান নেবে, এটাতে আর অবাক হওয়ার কি আছে। কিন্তু মুশকিল কি, আমেরিকা ওই পাকিস্তানে ঢুকে লাদেনকে খুঁজে বের করে মেরেছিল। নরেন্দ্র মোদীর কথাটা একবার চিন্তা করে দেখুন তো, তিনিও তো ওই কথাই বলেছেন, খুঁজে খুঁজে বের করে মারা হবে। বার্তাটা আর এইবারে না, এই প্রত্যেকটা জিনিস মানে বলেছেন সন্ত্রাসবাদীদের ওই জমিটুকুনিও, শেষ জমিটুকুনিও গুড়িয়ে দেওয়া হবে, কিন্তু তার লক্ষ্য বা তার অভিঘাত গোটা পাকিস্তানের ওপর পড়তে পারে এটা পরিষ্কার করে দিয়েছেন। আবার পাকিস্তানকে একটা বার্তা দিয়েছেন, সতর্ক বার্তা বা তাদের জন্য শেষ অন্তিম বার্তা, কিন্তু সেই বার্তাটা আবার ছড়িয়ে দিয়েছেন গোটা বিশ্বের উদ্দেশ্যে। বিহারের মধুবনীর থেকে তাই তো ইংরেজি ভাষায় তিনি বার্তা দিয়েছেন। বিষয়টা কিন্তু খুব ইঙ্গিতবাহী, কারণ নরেন্দ্র মোদী বিদেশে গেলেও হিন্দিতে বিবৃতি দেন, আর এবার ভারত থেকে বিবৃতি দিলেন ইংরেজিতে। টুডে ফ্রম দ্য সয়েল অফ বিহার I say to the whole world, India will identify, track and punish
every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. আমি সেকুলার, আমি চাইছি বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে, মুখে কথা বলে নয়, কাজ করে দেখাতে হবে। প্রধানমন্ত্রী এই যে কথাগুলো সিনেমার ডায়লগ, উনি ভেবেছেন ওই সব হিন্দি সিনেমাগুলো যেগুলো ওনারা তৈরি করান সেগুলো সব ডায়লগ, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কাজের বেলায় কুচরাই করেঙ্গা, সাধারণ মানুষের জীবন যাচ্ছে। হোমিওপ্যাথিক ডোজে বিশ্বাস করি না, অ্যালোপ্যাথিক ডোজ চাই, অ্যান্টিবায়োটিক ডোজ চাই মোদির কাছে। মোদিজির কাছে বলবো অ্যান্টিবায়োটিক ডোজ দিন, কবিরাজি নয়, হোমিওপ্যাথি নয়, অ্যান্টিবায়োটিক ডোজ দরকার পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের শক্তির অভাব নাই। ওনার উচিত ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শোকস করা, ওনার কৈফিয়ত তলব করা, কি করে এত বড় একটা গাফিলতি হতে পারে। ওনাদের অপদার্থতা, হোম মিনিস্ট্রির অপদার্থতা, এতকাল মানুষের মৃত্যুকে নিয়ে উনি রাজনীতি করছেন। এসব প্রশ্ন উঠছে কারণ আমরা পুলওয়ামা দেখেছি, বালাকোট দেখেছি, লোকসভা নির্বাচনের আগে কিভাবে এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে সেটা দেখেছি, এবং কোনো প্রশ্ন উত্তর দেওয়া হয়নি। পরবর্তীকালে জম্মু কাশ্মীরের দিদেন গভর্নর তিনি নিজে বলেছেন, সেই প্রশ্নগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রশ্ন করতে হয়, প্রশ্নের উত্তর খুঁজতে হয়, যাতে ভবিষ্যতে অসহায় প্রাণ না যায়। ভাগ্যিস 1971 এখনকার রাজনীতি ছিল না, নাহলে বাংলাদেশকে স্বাধীন করানোর জন্য ইন্দিরা গান্ধীকে হয়তো সমালোচনার মুখে পড়তে হতো যে নির্বাচনে জিততে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন ইন্দিরা, এরকম একটা প্রচার শুরু হয়ে যেত। তবে রাজনীতি এরকমই, এটা আমরা অভ্যস্ত। সচরাচর আঘাতের পর এত তাড়াতাড়ি রাজনীতি শুরু হয় না, সবাই একতাবদ্ধ থাকে এবং অপেক্ষা করে প্রত্যাঘাতের পর, তাও বেশ খানিকক্ষণ পর অভিঘাতটা যখন স্বাভাবিক হয়ে যায় তখন এই ধরনের বক্তব্যগুলো আসে। কিন্তু পশ্চিমবঙ্গ তো একটু অন্যরকম, তাই এখনই শুরু হয়ে গেছে। আসলে রাজনীতিবিদদের না তর সয় না, বলা তো যায় না। যদি প্রতিপক্ষ অ্যাডভান্টেজ পেয়ে যায়, আগে লাশ দখলের রাজনীতি হতো, এখন ইস্যু দখলের হয়। তবে জাতীয় স্তরে এখনও জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হয়, তাই সর্বদল বৈঠকে কেন্দ্র গোটা দেশের সমর্থন পেয়েছে। তবে কেন্দ্রীয় গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে প্রশ্নটা কিন্তু উঠছে, সেটাকে কেউ এড়াতে পারছেন না। कश्मीर में शांति रखने के लिए वो अच्छा प्रयास करें और वहाँ पर शांति रखना जरूरी है, ये बात उनके सामने हमने रखा और उन्होंने ये कहा कि सभी एक्शन ले रहे हैं। यूनिफॉर्मली कंडेम किया है सबने जो हुआ है, और पूरी सपोर्ट किया है ऑपोजिशन ने सरकार को, कोई भी एक्शन। सब पार्टी ने कहा कि सरकार के साथ है और आतंकवाद के खिलाफ इस लड़ाई में सारे पॉलिटिकल पार्टी सरकार के साथ खड़ा है और पूरा देश खड़ा है। ये संदेश भी सब पॉलिटिकल पार्टी ने दिया है और सब पार्टी के नेताओं ने एक ही आवाज में कहा है कि सरकार जो भी कदम उठाएगा साथ देंगे। যা ঘটেছে তা অত্যন্ত দেশের পক্ষে দুঃখজনক, বেদনাদায়ক, লজ্জাজনক ঘটনা। ইন্টেলিজেন্স ফেলিয়ার, সেখানে কেন নিরাপত্তা রক্ষী থাকলো না? সারা কাশ্মীর ঘিরে বলছে নিরাপত্তা রক্ষীরা ছেড়ে রেখেছে। পহেলগাঁওয়ের মতো জায়গাতে এত বড় দুর্ঘটনা, এগুলো সরকারের ব্যর্থতা তো বলতেই হবে। কোথায় বলে না, ডিপ্লোমেসি ইজ নট এ পিস অফ কেক। কূটনীতি কেকের টুকরোর মতো রকম সহজলভ্য নয়, সহজ পাচ্ছেও নয়, যাতে ইংরেজি ইডিয়াম। কিন্তু অবাক করা কাণ্ড হলো জানেন তো, রাজনীতিতেও কেকের আবির্ভাব হয়ে গেল এবং সেটারই একটা অদ্ভুত একটা কূটনৈতিক পরিস্থিতিরও তৈরি হয়ে গেল। পাকিস্তান হাইকমিশনে আজ অর্ডারি কেক নিয়ে ঢুকছিলেন একজন। এবার পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক অনেকটাই কাটছাট করেছে ভারত। পাক নাগরিকদের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে, দূতাবাসের সামনে থেকে নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছে।
সেই সময়ই কেকের আবির্ভাব। সাংবাদিকরা যখন চেপে ধরেন তখন ওই ব্যক্তি উত্তর দিতে পারেননি যে কে কেকের অর্ডার দিয়েছেন, কেন এই রকম পরিস্থিতিতে কেক খাওয়ার ধুম পড়েছে। যখন গোটা দেশ একটা অদ্ভুত অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যখন বাড়ির ভেতরে থেকে লোকজন অস্থির হয়ে উঠছেন, যে যার নিজের ব্যক্তিগত সেলিব্রেশন বন্ধ করে দিচ্ছেন, সেখানে এরকম একটা পরিস্থিতিতে যখন কি হয় ভাব, তখন পাক দূতাবাস কেকের অর্ডার দিচ্ছে। সোশ্যাল মিডিয়া এটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, ভারতের নিরীহ যে নাগরিক তাদের ধর্ম জিজ্ঞেস করে করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা, আর পাকিস্তানের হাই কমিশন কেক কেটে তার সেলিব্রেশন করছে। অতীতে এই ধরনের অমানবিকতা পাকিস্তানের তরফে তো বারবার দেখা গেছে। 1.5 দশক আগে পেশোয়ারে সেনা স্কুলে জঙ্গিয়ানায় ভারতের মোমবাতি মিছিল হয়েছিল। মুম্বাইয়ে জঙ্গি আনার পর সেই পেশোয়ারেই সেলিব্রেশন হয়। এবার ওই একটা কেকের প্যাকেট শুধু ভারত নয়, গোটা বিশ্বের কাছে পাকিস্তানকে ছোট করে দিয়েছে। বললাম না কেক কীভাবে কূটনৈতিক বস্তু হয়ে যায়। আমাদের রক্ত ঝরলে যদি পাকিস্তান কেক কেটে সেলিব্রেশন করে, তাহলে তো পাকিস্তানেও যে তার ভবিষ্যতে কখনো কেক তৈরি না হয় তার বন্দোবস্ত ভারত করতে পারে, করবে ভারত, বোঝা যাচ্ছে। কারণ এখন যে পরিস্থিতি, তাতে ভারতকে এটা না করে উপায়ও নেই। সিন্ধু জলচুক্তি বাতিল করে দিয়েছে ইতিমধ্যেই ভারত। এটা পাকিস্তানের ওপর কিন্তু যুদ্ধের থেকেও ভয়াবহ আঘাত। কেন? কারণ এই চুক্তি বাতিল নিয়ে পাকিস্তান কোথাও অভিযোগ জানাতে পারবে না। 1960 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং তৎকালীন পাকিস্তানের সরকারের যে প্রধান ছিলেন জেনারেল আইয়ুব খান, তাদের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হয়েছিল, এই সিন্ধু নদী চুক্তি। মধ্যস্থতা করেছিল বিশ্ব ব্যাংক। তাতে বলা হয়েছিল ইরাবতী, বিপাশা এবং শতদ্রু এই 3টে নদীর ওপর ভারতের নিয়ন্ত্রণ থাকবে 100%। বাকি 3টে নদী ঝিলাম, সিন্ধু আর চন্দ্রভাগা নদীর ওপর ভারতের নিয়ন্ত্রণ থাকবে আংশিক। চুক্তি অনুযায়ী এই 3টে নদীর জল ভারত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে পারলেও এই 3টে নদীর জল ভারত বাঁধ দিয়ে সংরক্ষণ করতে পারবে না। কারণ নদীর গতিপথ, গতিমুখ পরিবর্তন হতে পারে, এরকম কিছু ভারত করতে পারবে না। এখন ঝিলাম, সিন্ধু আর চন্দ্রভাগা নদীর ওপর ভারত যদি বাঁধ দেয় এবং জল সংরক্ষণ করতে শুরু করে, তা তো ভয়াবহ বিপর্যয় নেমে আসবে পাকিস্তানে। জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ অবশ্য ইতিমধ্যেই তৈরি, একটা ঝিলমে, একটা চন্দ্রভাগায়। পাকিস্তান ঝামেলা করলেও ভারত কিন্তু কর্ণপাত করেনি। এই 3 নদীর 80% জলই কিন্তু পায় পাকিস্তান, এবং এই জলের ওপরেই প্রায় পুরোপুরি নির্ভরশীল পাকিস্তানের কৃষি ব্যবস্থা। এবং এই ঝিলম এবং চন্দ্রভাগার ওপর যে বাঁধ, সেগুলোও কিন্তু অত্যন্ত যুদ্ধকালীন পরিস্থিতিতে এই পুলওয়ামা হামলার পর আরও 1-2 তৈরি হয়েছে। এবার ভাবুন, ওই একই রকম গতিতে যদি আর কিছু বাঁধ তৈরি হয়ে যায়, পাকিস্তানে কি হবে বুঝতে পারছেন? এমনিতেই এই মুহূর্তে ওই অঞ্চলগুলোতে প্রায় 40-এর ওপর টেম্পারেচার, এই প্রচণ্ড গরম, তার মধ্যে জলই যদি না থাকে, এমনিই শুকিয়ে যাচ্ছে, মরুভূমি হয়ে যাবে। মোট 1,60,00,000 হেক্টর জমির চাষ হয় তো এই জলেই। পাক জনসংখ্যার মোট 61% মানুষের জীবনযাপন এই 3 নদীকে ঘিরে। এমনকি করাচি, লাহোর আর মুলতানের মতো 3টে বৃহৎ নদীর পানীয় জলের যোগান আসে এই 3টে নদী থেকে। আর শুধু তাই নয়, তারবেলা এবং মংলার মতো 2টো বৃহৎ বিদ্যুৎ প্রকল্প দাঁড়িয়ে আছে এই জলধারার ওপর। দেখুন, পাকিস্তান অবিলম্বে বিশ্বব্যাংকের দ্বারস্থ হবে বলে খবর, কিন্তু বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা কোনোভাবে জড়িয়ে নেই এই চুক্তিতে। ফলে পাক তৎপরতা কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন আছে। এবং দ্বিতীয়ত, এই চুক্তি আন্তর্জাতিক আদালতের এখতিয়ারের বাইরে। ইসলামাবাদ যদিও বলছে এটা ভিয়েনা চুক্তির লঙ্ঘনের দায়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারবে, আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে, কিন্তু ভারত আদৌ এই চাপে পড়বে কিনা বা অদূর ভবিষ্যতে ভারত এই 3 নদীর জলধারা নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ করবে কিনা, সেগুলো তো পরের ব্যাপার। তবে জলের গতি একটু রোধ হলেই পাকিস্তানে হাহাকার পড়ে যাবে। এবার
তৃষ্ণার্তের জল যেটুকুনি কেড়ে নেওয়া হবে সেটা কিন্তু মারাত্মক। এই ক্ষতিটা শুরুতে গরিব পাকিস্তানি চাষির সর্বনাশ করবে, কিন্তু চাষে ক্ষতি মানে তো শেষে ধাক্কা খাবে পাক জিডিপি, অর্থনীতি ধসে পড়বে। ছোট্ট টোকা, আঘাত বিরাট। বিশ্বের জলকষ্টে ভোগা দেশগুলোর মধ্যে পাকিস্তান 14 নম্বরে। গ্রীষ্মকালে অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। পরিস্থিতি এমন চরমে পৌঁছয় প্রতি বছর জল নিয়ে পাকিস্তানের 2 প্রদেশ সিন্ধ এবং পাঞ্জাবের মধ্যে কাড়াকাড়ি চলে। নদী তটে জলের চেয়ে বালি পড়ে থাকে বেশি। এক পাকিস্তানির করা ভিডিওই দেখুন। देख रहे किस तरह से यहाँ पर रेत उड़ रही है, क्योंकि पानी का बहुत ही ज़्यादा बहरान है। और बस ये जो मेरे पीछे देख रहे इतना ही पानी इसमें है, बाकी पूरी आप देखें रेत है। तो सोचें यहाँ के लोगों का, यहाँ के किसानों का क्या हाल होगा। চাষ ও চাষি নিয়ে উদ্বেগটা দেখলেন। ভিডিওটা 2022 সালের, এখন 2025। বুধবারই সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে ভারত, যে চুক্তি 1960 সাল থেকে পাকিস্তানকে জলের চাহিদা মিটিয়ে আসছে। সেই চুক্তিতেই আপাতত দাঁড়ি। এই জলেই চাষ হয়, এই জলেই বিদ্যুৎ তৈরি হয়। এবার বিশেষজ্ঞরা দেখাচ্ছেন পাকিস্তানের বিপদ কোথায় এবং কতটা। সামনেই ভুট্টা ও ধান রোপণের সময়, শীতের মুখে গম চাষ শুরু হয়। ঝিলমের কিষাণ গঙ্গা ড্যামের গেট বন্ধ করলে চাল ও গম উৎপাদন মার খাবে। ঝিলমের প্রবাহ 5 থেকে 7% কমালেই 6000 কোটি টাকা ফসলের ক্ষতি হবে পাকিস্তানে। চন্দ্রভাগার ওপর বাগলিহর ড্যাম জল বন্ধ করলে তুলো আর গম চাষে বড় ক্ষতি। চন্দ্রভাগার প্রবাহ 8 থেকে 10% কমালেই প্রায় 7000 কোটি টাকার ক্ষতি চাষে। ইরাবতীর মাধোপুর ব্যারেজের জল অন্য পথে ঘুরিয়ে দিলে মাথায় বাজ পড়বে লাহোরের তুলো চাষিদের। পাকিস্তানের যে কৃষি ব্যবস্থা সেটা সম্পূর্ণ একটা অনিয়মিত হবে। খাদ্য উৎপাদন কমে গেলে খাদ্য সংকট দেখা দেবে, দুর্ভিক্ষ হতে পারে। জলের প্রবাহ কমলে মংলা ড্যামের জলবিদ্যুৎ প্রকল্প লাটে উঠবে। আধারে ডুবে যাবে পাকিস্তানের বিরাট অংশ। জলবিদ্যুৎ শক্তিটাও এখান থেকে আসছে, ফলে জল যদি না পায় তাহলে কি হবে? জলবিদ্যুৎ উৎপাদন বন্ধ হবে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হবে ধীরে ধীরে। ফলে সামগ্রিকভাবে একটা নেতিবাচক অর্থনৈতিক অবস্থা পাকিস্তানের কিন্তু তৈরি হতে বাধ্য। ভারতকে চোখের জলে ভাসিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। জঙ্গিদের আশ্রয়দাতাকে ভাতে তো বটেই, জলেও মারার প্ল্যান করেছে নয়াদিল্লি। ভয় পেয়েছে পাকিস্তান। নমুনা দেখবেন। বুধবার রাতে ভারত কড়া ঘোষণা করতেই প্রাক্তন পাকিস্তানি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এতে পাঞ্জাব সিন্ধের গরিব চাষিদেরই ক্ষতি হবে। চাষি না জঙ্গি, কাকে বাঁচবে পাকিস্তান? পাকিস্তান তাদের নিরাপত্তা বৈঠকের পর হুঁশিয়ারি দিয়েছে, যদি জলবন্টন চুক্তি বাতিল হয় তাহলে ভারত আর পাকিস্তানের মধ্যে সব চুক্তি বাতিল করে দেবে তারা। তার মধ্যে ইন্দিরা জুলফিকার ভুট্টোর মধ্যে ওই যে সিমলা চুক্তি হয়েছিল সেটাও আছে। এই সিমলা চুক্তির মাধ্যমেই তো নিয়ন্ত্রণ রেখাকে অস্থায়ী বন্দোবস্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তার মানে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখাও মানবে না। তাহলে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান করতে তো ভারতেরও আর কোনো বাধা থাকবে না। পাকিস্তানি তো তার রাস্তা খুলে দিতে চাইছে, এই তাদের খেয়াল নেই। অবশ্য তারা যে মানে না এটা তো স্বাভাবিকই, তার কারণ প্রতিনিয়ত যেভাবে ওই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তারা এই সমস্ত উগ্রপন্থী পাঠিয়ে চলেছে আমাদের দেশে, তাদের তো এই চুক্তি তারা বহুদিন আগেই লঙ্ঘন করে বসে আছে। মানছিলাম তো শুধু আমরা। এবার যদি তারা সরকারিভাবে ওই চুক্তিকে বাতিল ঘোষণা করে দেয় তাহলে তো ভারতের সুবিধে। দেখুন, সামরিক আর কূটনৈতিক এই দুই দিক থেকে তো এই মুহূর্তে সাঁড়াশি আক্রমণের সামনে পড়তে চলেছে পাকিস্তান। পালাবার কোনো পথ নেই। গোটা দেশ এটারই অপেক্ষায় ছিল, মুখিয়ে ছিল। এবার দেশ বলতে কি অপেক্ষায় কারা? আপনি, আমি, দেশের আপামর মানুষ। দেখুন, যুদ্ধ খুব খারাপ জিনিস, আমরা সবাই জানি। অকারণে সাধারণ মানুষ কারুর কোনো প্রাণ যাওয়া উচিত না, রক্তপাত করা উচিত না। কিন্তু আজকে এই মুহূর্তে একটা জিনিস তো সবাই চান, উচিত শিক্ষা। সত্যি জানি না আমরা কিভাবে আসবে, কিন্তু পাকিস্তানকে শিক্ষা দেওয়াটা এই মুহূর্তের প্রয়োজনীয়তা, এবং সেটা হয়তো ভবিষ্যতে বহু রক্তপাত আটকানোর এবং যে ভারতীয় রক্তপাত সেটা বন্ধ করার এটাই একমাত্র রাস্তা।
এবং এই চাওয়ার মধ্যে কিন্তু কোনো বিভেদ নেই, সবাই একজোট। বিভেদের বিষটা উগরে দিতে চেয়েছিল ওই ইসলামিক টেররিস্টরা, পাক মদস্পুষ্ট ওই জঙ্গিরা। সেই কারণে এই ধর্ম পরিচয় বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছিল, যাতে আমরা হিন্দু মুসলমানে ভাগ হয়ে যাই, বিভেদের বিষে ছারখার হয়ে যাই। এটাই তো টার্গেট ছিল পহেলগাঁওয়ে। হিন্দুরা ক্ষিপ্ত হয়ে যাবে, মুসলিমদের ওপর আক্রমণ করবে, আসলে ভারতবাসীকে আক্রমণ করবে, ভারতের ভেতরে অস্থিরতা তৈরি হবে। এটাই তো তাদের টার্গেট ছিল। সে টার্গেট কোনো চান্স নেই পূরণ হওয়া। কালকে ওই পহেলগাঁওয়ের ওখানে সব লোকজনের বক্তব্য শুনছিলাম, প্রবল ক্ষিপ্ত, লজ্জিত কাশ্মীরের মানুষ। তাদের ওখানে তাদের মেহমান নওয়াজি, তাদের ওখানে আতিথেয়তা গোটা বিশ্বের কাছে সব সময় নিদর্শন স্বরূপ। সেই তাদের ওখানে যারা বেড়াতে এসছেন তারা তাদের নিজেদের বাড়ির লোক বলে মনে করেন। তারা এলেন তাদের অতিথি, অথচ তাদের জীবন গেল এইভাবে, এটা তারা মেনে নিতে পারছেন না। শুনছিলাম একজন বলছেন যে আমাদের হাতে একটা বন্দুক দিন, গিয়ে পাকিস্তানকে আমরা শিক্ষা দিয়ে আসি, আমরা দেবো। ওরা কাশ্মীরকে বদনাম করেছে। আরেকটা মজার জিনিস জানেন তো, দেখছি না এরা এইভাবে ধর্মীয় হিসেবে আমাদের ভাগ করার চেষ্টা করছিল। তো পহেলগাঁওয়ে যে ঘোড়া চালক শহীদ হয়েছিল তার নাম আদিল, আর এই যে জঙ্গিরা এসছিল এখন পর্যন্ত যে 3 জন আইডেন্টিফাইড, তার মধ্যে 2 জনের নামের মধ্যে আদিল রয়েছে। নামে এক, ধর্মে এক, কিন্তু কত দূর ফারাক চিন্তা করে দেখুন। একদল উগ্রপন্থী সন্ত্রাসবাদী, তারা ভারতের রক্ত ঝরাতে এসেছিল, আর আরেকজন ভারত মায়ের সন্তান, মানবতার পূজারী, যে নিজের জীবন দিয়েছিল সেই অন্যায়কে রোখার জন্য। ফলে ওরা এক ধর্ম, এক পরিচয়, এই সমস্ত দিয়ে ভাগ করতে পারবে? জীবনে পারবে না। আজ উধমপুরের নদিয়ায় বীর জওয়ান ঝন্টু শেখ আমাদের এখানকার শহীদ হয়েছে। যারা মেরেছেন তারা যেরকম মুসলমান, আর যিনি দেশের জন্য শহীদ হলেন তিনিও মুসলমান। তফাৎ মানসিকতায়, তফাৎ ধর্মে, আসল ধর্ম মানবতায়। এই তফাৎটা গুলিয়ে দিতেই তো পহেলগাঁওতে হামলা হয়েছে, পাল্টা চিরুনি তল্লাশি শুরু হয়ে গেছে। 5 জঙ্গি এখনও তো উপত্যকায় রয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। পায়ে হেঁটে পাকিস্তানে পালিয়ে যাওয়া সম্ভব নয়। ওই দুর্গম পাহাড়ে একের পর এক জায়গা বদল করে বাঁচতে চাইছে জঙ্গিরা, কিন্তু বাঁচতে পারবে না, কারণ জঙ্গিদের বিরুদ্ধে অল আউট যুদ্ধ ঘোষণা করেছে দেশ। খুঁজে বের করে জবাব দেওয়া হবে। কিন্তু ওখানকার মানুষজন কি বলছেন জানেন? ওদের লড়াইয়ে মারতে চাই না, আমরা ওদের ধরতে চাই। আমরা চাই ওদের ধরা হোক এবং জানা হোক ওদের পেছনে কারা আছে, তারপর গিয়ে তাদের মারতে হবে। দেখুন, আমাদের 2 প্রতিনিধি গ্রাউন্ড জিরোতে রয়েছেন, মানে অকুস্থল। পহেলগাঁওয়ের বৈসরান, যেখানে এই হত্যালীলা ঘটেছিল, ঠিক সেইখানে পৌঁছে গেছিলেন আমাদের 2 প্রতিনিধি। এবং যখন পৌঁছচ্ছিলেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। যাওয়ার সময় প্রতি পদে তাদের আটকে দেওয়া হচ্ছিল, কারণ এখন গোটা এলাকাটা ঘিরে নিয়েছে সেনারা, নিরাপত্তার বিষয় ছিল। কিন্তু আমাদের প্রতিনিধিরা তারাও তো কোথাও গিয়ে নিজেদের কর্তব্যের প্রতি দায়বদ্ধ, তাই তারা পাহাড় পেরিয়ে, মানে এটা কোনো নির্দিষ্ট রাস্তা নয়, পায়ে হেঁটে প্রায় 6 কিলোমিটার পাহাড় ডিঙিয়ে তারা সেখানে গিয়ে পৌঁছেছিলেন। কাজ শেষ করেছেন তারা, এবং তারপরে সেনারাই তাদের ফেরত পাঠিয়ে দেয় নিরাপত্তার স্বার্থেই। কিন্তু কেন? কারণ ততক্ষণে এই ইন্টেলিজেন্স সূত্রে খবর পেয়ে অ্যাকশানে নেমে পড়েছিল ভারতীয় বাহিনী। আমাদের প্রতিনিধিরা ওই জঙ্গলে দাঁড়িয়ে উপলব্ধি করেছিলেন সেনার সেই সার্চ অপারেশন কি মারাত্মক জায়গায় পৌঁছতে চলেছে। একেবারে ঘটনার ভর কেন্দ্রে দাঁড়িয়ে তারা বুঝেছিলেন ভারত কিভাবে এই যাবতীয় জঙ্গি আগ্রাসনের জবাব দিতে দৃঢ় প্রতিজ্ঞ।
ঠান্ডা ঘরে বসে যুদ্ধের জিগির নয়, পেহেলগাঁও বৈশরণের পাহাড়ি উপত্যকা। মঙ্গলবার পাক মদতপুষ্ট জঙ্গিদের হানা, বুধবার থেকেই গ্রাউন্ড জিরোয় TV9। বৈশারণ মিডো, এই গোটা এলাকাটা পাহাড়ের ওপরের যে একদম টেবিলের মতো একটা চ্যাপ্টা একটা সমতল জায়গা রয়েছে, সেই সমতল জায়গা গোটাটাই কিন্তু এই রকম কাঁটাতারের তার দিয়ে পুরোটাই ঘেরা রয়েছে। TV9 বাংলা পৌঁছতেই ফের একবার খোলা হলো গেট, যে গেট দিয়ে অনুপ্রবেশ করেছিল সন্ত্রাসের বিষাক্ত বাতাস। বৈশারণ পিকনিক স্পট, এখানে গেট রয়েছে, জম্মু কাশ্মীর ট্যুরিজমের পক্ষ থেকে এখানে গেট করা রয়েছে, কাঁটাতার দিয়ে চারদিক ঘেরা রয়েছে এবং এই জায়গার ভেতরেই জঙ্গিরা এলোপাথারি গুলি চালায়। কি ঘটেছিল? দুপুরবেলায় তাদেরকে ঘিরে ফেলে তাদের একদম পরিচয় জেনে, নাম পরিচয় জেনে, ধর্ম নিশ্চিত করে তাদেরকে হত্যা করা হয়। রক্তের দাগ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। রক্তের দাগ এখনো দগদগে, আঘাতের ক্ষতটা এখনো স্পষ্ট। এই যে মেন গেট, এই যে মেন গেটের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি কারো টুপি পরে রয়েছে, কারো জুতো পরে রয়েছে, কারো টুপি এখানে পরে রয়েছে, জলের বোতল পরে রয়েছে। আর হত্যাকারী জঙ্গিরা কোথায়? আমাদের প্রতিনিধিরা যখন বৈশরণ থেকে ফিরছেন তখনই এলো হাই অ্যালার্ট। ইন্টেলিজেন্স সূত্রে খবর এলো পীর পাঞ্জালের শিখরের দিকে জঙ্গিদের যাওয়ার সম্ভাবনা। পাহাড় এবং ঘন জঙ্গল ঘেরা বৈশরণ ভ্যালির একদিকে রয়েছে হাপাতনার, অন্যদিকে চন্দনওয়াড়ি। জঙ্গলের ভেতর দিয়ে কোকের নাগ বা কিস্টোওয়াড়ের দিকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই 5 জায়গাকে কেন্দ্র করেই শুরু চিরুনি তল্লাশি। বিভিন্ন রাস্তা দিয়ে সিআরপিএফ, সেনা এবং কাশ্মীর পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের যারা আধিকারিকরা এবং তাদের জওয়ানরা এই পাহাড়ের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। তাদের সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, পাহাড়ের অন্য দিকে অর্থাৎ বৈশরণের মিডোজ যেটা, সেই মাঠের অন্য দিক থেকে সেখান থেকেও কিন্তু সেনাবাহিনীর তল্লাশি চলছে। অন্য প্রান্তে ততক্ষণে আমাদের আর এক প্রতিনিধি। এই মুহূর্তে জঙ্গলের প্রতিটি কোনায় কোনায় চলছে সেনাবাহিনীর টহল, আর সঙ্গে রয়েছে TV9 বাংলা। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, জঙ্গলের একেবারে প্রত্যন্ত জায়গা, যে জায়গাগুলিতে যে কোনো সময় হামলা হতে পারে এবং যে জায়গাগুলিতে এর আগে জঙ্গিদের আনাগোনা, তাদের অ্যাক্টিভিটি দেখা গিয়েছে এবং স্থানীয় মেষপালকরা যে জায়গাগুলি সম্পর্কে ইনফরমেশন দিয়েছে, ঠিক সেখানে এই মুহূর্তে সেনাবাহিনীর টহল চলছে। সেনাবাহিনী এবং দেশের নাগরিক একজোটে জবাব দিতে প্রস্তুত। যে কোনো গতিবিধি সন্দেহজনক হলেই ফাঁকি দেওয়ার জো নেই। গোয়েন্দাদের কাছে যে খবর রয়েছে, সেনাবাহিনীর ইন্টেলিজেন্স সূত্রে যে খবর রয়েছে, এই জঙ্গলের মধ্যেই এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে রয়েছে 5 জন জঙ্গি। তার কারণ, এই জঙ্গল পেরিয়ে যদি তাদের পালিয়ে যেতে হয় তাহলে যে জায়গা রয়েছে সেই জায়গা কার্যত অগম্য, সেই জায়গা কার্যত দুর্ভেদ্য। TV9-এর কভারেজের সময় বাড়ল ব্যস্ততা। সোর্সের খবর, জঙ্গলেই ঘাপটি মেরে 5 জঙ্গি পায়ে হেঁটে প্রতি মুহূর্তে মুভ করছে এবং যেখানে তারা থাকছে সেই জায়গায় যদি স্থানীয় লোক একবার তাদেরকে দেখে ফেলে, সঙ্গে সঙ্গে তারা জায়গা পরিবর্তন করছে। বুঝতে পারছেন কীরকম পরিস্থিতিতে আমাদের রিপোর্টাররা গিয়ে কাজ করেন। আর এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভারতীয় সেনাবাহিনী কিভাবে চিরুনি তল্লাশি চালাচ্ছে ওই জঙ্গিদের খোঁজে। দেখুন, খোলা হাওয়ায় কর্পূর রেখে দিলে কি হয়, অথবা কেটলি ভরা জল আপনি যদি গ্যাসে ফোটাতেই থাকেন তাহলে কি হয় আপনারা জানেন, কর্পূর উবে যাবে আর জল শুকিয়ে যাবে। কি পড়ে থাকবে? তেতে থাকা কেটলি। কিন্তু দেখলেন তো রক্তের দাগ। খোলা হাওয়ায় রেখে দিলেও সেটা তো মিলিয়ে যায় না, অথবা রোদের আঁচে থাকলেও সেটা তো উবে যায় না। নিজের চোখে তো সেটা দেখে এসছেন আমাদের প্রতিনিধি। বৈশরণ উপত্যকায় মখমলের মতো সবুজ ঘাসে রক্তের দাগ তো এখনো টাটকা। নিরীহ ভারতবাসীর রক্তের দাগ। জঙ্গি হামলার 72 ঘন্টা পরেও যে রক্তের ছিটে রেগে রয়েছে, কিন্তু সেই রক্তের মধ্যেও কি রাজনীতির রং মিশে যায়? মনে তো সেরকমই হচ্ছে। কুণাল ঘোষ যে কথাগুলো বললেন তাতে তো রাজনীতির কিসের সঙ্গে কখন মিশে যাবে এবং কখন মিশে যাবে তার কোনো গাইডলাইন মানে বলে তো মনে হচ্ছে না। দেখুন, পার্টি লাইন মেনে আর পার্টির অভ্যন্তরে ভারসাম্য রক্ষা করে কুণাল ঘোষ সমস্ত প্রশ্নের উত্তর দেন। আজ যেটা বললেন, বৈশরণে জঙ্গিদের গুলিতে নিহত বেহালার বাসিন্দা
বিতান অধিকারীর স্ত্রী তিনি ফিরে আসার সময় ওই এয়ারপোর্টে নেমে আবেগতাড়িত অবস্থায় যা যা বলেছিলেন, তার পরিপ্রেক্ষিতে তিনিও কি কোথাও গিয়ে রাজনৈতিক খাদ্য হয়ে গেলেন? কুণাল ঘোষ যা বললেন সেটা কি তার ব্যক্তিগত অভিমত নাকি তার দলের রাজনৈতিক অবস্থান? হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে, গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে। পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বর্ষায় এসেছি। রাজ্যে মুখ্যমন্ত্রী সব ব্যবস্থা করবেন এবং তারপরে অন্য কথা বলা, বিজেপির সঙ্গে কথার পর হিন্দু মুসলমান ন্যারেটিভটা চলে আসা, এগুলো বিপজ্জনক এবং দুর্ভাগ্যজনক। আমি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুপক্ষকেই অনুরোধ করব যে একটু খতিয়ে দেখে নেবেন যে এমন কোনো পরিবার রয়েছে তাদের অভ্যন্তরীণ রসায়নে যিনি মারা গেছেন তার বাবা মা কিন্তু সত্যিই অসহায়। ফলে ক্ষতিপূরণে যদি কোনো আর্থিক কিছু দেওয়ার কথা আপনারা ভাবেন বা কোনো কিছু ভাবেন, দয়া করে কেস টু কেস বিবেচনা করে কারুর স্ত্রীকে পুরোটা দেবেন নাকি বাবা মাকে কিছু তাদের জন্য রাখবেন বা তাদের জন্য একটা কিছু রাখবেন, পরে সেটা তো ওই ফ্যামিলিতেই যাবে। দয়া করে ভেবে দেখবেন। দেখুন, কুণাল ঘোষ হয়তো পার্টির গাইডলাইন মেনে বলেছেন বলে ভাবছেন, কুণাল ঘোষ হয়তো প্র্যাকটিক্যাল কথা বললেন বলে ভাবছেন। এটা কি ভেবেছেন, কেন বলেছেন, এগুলো নিয়ে বিশ্বাস করুন কোনো আলোচনা করার বিন্দুমাত্র প্রবৃত্তি এই মুহূর্তে অন্তত আমাদের নেই। সময়টা, মুহূর্তটা, এটা একটু ভাবলে একটু ভালো হতো না, এইটুকুনি বলতে পারি। রাজনৈতিক নেতা তো তারা সমস্ত কিছু আমাদের থেকে অনেক ভালো বোঝেন, জানেন, ফলে যেটা ভেবেছেন সেটাই বলেছেন। দেখুন, বিতান অধিকারী বিজেপি সমর্থক ছিলেন কি ছিলেন না, তাদের তৃণমূলের কি? বিতান অধিকারী যদি তৃণমূলের হতেন তাতেই বা অন্য সবার কি? বিতান অধিকারী সিপিএম বা কংগ্রেস তাদের কারুর সমর্থক হতে পারতেন, অথবা অন্য যে কোনো কিছুর সমর্থক হতে পারতেন, অথবা কারুর সমর্থক নাও হতে পারতেন। এগুলো কোনোতেই বা কি এসে গেল? বিতান অধিকারী একজন ভারতীয় এবং বিতান অধিকারী এই জঙ্গিদের আক্রমণের শিকার, তাদের হাতে প্রাণ হারিয়েছেন। এবং বিতান অধিকারী ভারতের আত্মা, যে অন্তরাত্মার ওপর আঘাত এনেছে জঙ্গিরা, প্রধানমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন, এরপরে আর কোনো কথা আছে? আর আলোচনার কি বস্তু থাকতে পারে? দেখুন, বিতান অধিকারী স্ত্রী যে কথাগুলো বলেছেন, যে কথাগুলোকে কেন্দ্র করে এত আলোচনা, এই ধরনের বক্তব্য, সেটা তো তার পরিস্থিতিটা ভাবুন তো। নর্মাল কোর্সেই যদি কোনো স্ত্রী দেখেন স্বামীর মৃত্যু হয়েছে যে কোনো পরিবারে, সেখানে তো হাহাকার নেমে আসে, মাথার ঠিক থাকে না। সেখানে একজন স্ত্রী দাঁড়িয়ে দেখছেন তার সামনে তার স্বামীকে গুলি করে মারা হচ্ছে এবং তাকে সময় দিয়ে কলমা পড়তে বলা হলো, তারপর গুলি করা হলো, যেগুলো তিনি বলেছেন, পরিচয় যাচাই করে খুন করলো। সে ট্রমাটা ভাবতে পারছেন? তারপর সে ঠান্ডা মাথায় ভেবে বাছাই করা প্রশ্নের বাছাই করা জবাব দেবে, এক্সপেক্টেড। কি প্রত্যাশা না? তার থেকেও বড় কথা, তিনি তো বলার সময় কোথাও তৃণমূল বা রাজ্য সরকারকে আক্রমণ করেননি, অথচ গোটা বিষয়টা কোথায় চলে গেল? তার পরিবারকে যদি কেন্দ্র বা রাজ্য সরকার অর্থ সাহায্য করে, সেই টাকা কে পাবেন না পাবেন, তার সাথে তার পরিবারের কি সম্পর্ক, এত কিছু নিয়ে ভাবনা চিন্তা কাটাছেঁড়া হয়ে গেল। আবার বলছি, প্র্যাকটিক্যাল কথা বলা যায়
একটু অন্যভাবেও তো বলা যায়, অন্য সময় তো বলা যায়। বছরের দিলীপ বাবু 51 বছরের একজন ভদ্র মহিলাকে যখন জীবন সঙ্গী করেছে, একটু অপেক্ষা করুন, শুভেন্দুবাবু নিশ্চয়ই সেই রাস্তায় হাঁটবেন বা যত দ্রুত সম্ভব তিনি তার জীবন সঙ্গিনী যদি খুঁজে নেন তাহলে আমরা অন্তত একটু শান্তি পাবো। কারণ উনি যেভাবে তেড়ে ফুড়ে আমাদেরকে মারবো বলেন, আমাদেরকে চাংদোলা করে ফেলে দেবো বলেন, অন্ততপক্ষে একটা সুন্দর জীবন সঙ্গিনী পেলে আমার মনে হয় মাথাটা একটু ঠান্ডা হবে। দেখেছেন যে হানিমুন ট্রিপে যাওয়া একজন নবদম্পতিকে, তার স্ত্রীকে তার স্বামীর মৃতদেহের সামনে যেভাবে তিনি কাঁদছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের এইরকম একটা পরিস্থিতিতে হুমায়ুন কবিরের মতো লোকরাই এই ধরনের রসিকতা করতে পারেন। হুমায়ুন কবিরের মুখ খুলতে কোনো অনুমতি লাগে না, তাকে যতই আপনি তার মুখে বাঁধ দেওয়ার চেষ্টা করুন সেসব হবে না। তিনি এরকম আলটপকা বিভিন্ন মন্তব্য করেন বলে তৃণমূল বারবার থেকে সতর্ক করেছে। কে শোনে কার কথা? আজ আবার সিগন্যাল না মেনে গাড়ি ছোটালেন। ভাবলেন কি কোন সময়ে কি বৃত্তান্ত সামনে নিয়ে আসছেন তিনি? শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন, তার হয়তো মনে হলো তিনি পলিটিক্যাল আক্রমণ করছেন। যে পরিপ্রেক্ষিতে তিনি এই বক্তব্যগুলো রাখলেন খুব শোভন। দেখুন, আবার বলছি, স্থান, কাল, পাত্র বলে তিনটে জিনিস আছে। কখন, কোথায়, কি বলা উচিত, কি বলা উচিত না, তার জ্ঞানটা যেরকম ছোটোবেলার থেকে তৈরি হওয়া জরুরি, তেমনি কোথায় রাজনীতি করা উচিত আর কোথায় উচিত নয় তার জ্ঞানও রাজনৈতিক নেতাদের ওই রাজনীতির অওয়াকখ শেখার সময় থেকেই শেখা উচিত। না হলে সস্তা রাজনীতি করার অভ্যেস তৈরি হবে, তাতে ব্যক্তিবিশেষের ক্ষতি হোক না হোক, তারা যে রাজনীতি করেন, যে দল করেন, সেই দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। বৈশরণ ভ্যালিতে যে ঘটনা ঘটেছে সেটাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম করা না করা নিয়ে এখানকার রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বক্তব্য রয়েছে, অবস্থান রয়েছে। দরকার কি এই মুহূর্তে? ঠিক 27 জন হিন্দু মারা গেছেন, এটাও ঠিক, যারা মেরেছেন তারা জঙ্গি, এবং খুব স্পষ্ট ভাষায় প্রত্যেকে বলে দিয়েছেন তো এটা ইসলামী সন্ত্রাস হতে পারে, কিন্তু যারা খুন করেছে, যারা এই আঘাত এনেছে, তারা সন্ত্রাসবাদী। যে কোনো সন্ত্রাস সেটা যদি ধর্ম নির্ভর হয় তাহলে সেটা চরমপন্থী মৌলবাদ, এবং সেটা সন্ত্রাস, ধর্মের মুখোশ পড়া সন্ত্রাস। সেটা যে কোনো ধর্মের ক্ষেত্রে হতে পারে। দেখুন, আমরা তো চোখের সামনে একটা ঘটনায় দেখে নিয়েছি ধর্ম বিষয়টা, সেটাকেই এই মুহূর্তে ইন জেনারেল দেখে দেওয়ার চেষ্টা করাটা, বা সেটাকে নিয়ে যদি কেউ কোথাও গিয়ে খুঁজতে চান কে কোন ধর্মের লোক, তাহলে এই মুহূর্তে দেশেরই ক্ষতি। সেটাই তো চায় আমাদের দেশের বাইরের শত্রুরা। কারণ ওই বললাম 27 জন হিন্দু যেরকম প্রাণ হারিয়েছেন, তেমন তো সেখানে আদিল তাদের বাধা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ঝন্টু আলী শেখ দেশের শত্রুদের বিরুদ্ধে লড়তে নেমে প্রাণ হারিয়েছেন। ফলে এই মুহূর্তে সেটা নিয়ে আমরা যত বেশি নাড়াচাড়া করব, দ্বিধাহীন ভাষায় বলবো অবশ্যই ইসলামিক সন্ত্রাস, মৌলবাদ। কিন্তু তার জন্য একটা গোটা সবাইকে, জাতকে, সবাইকে একই মাপকাঠিতে দেখতে হবে এরকম ভাবার তো কোনো কারণ নেই। শহীদ হয়েছেন, দেশ বাঁচানোর লড়াইয়ে শহীদ হয়েছে নদিয়ার তেহট্টের ছেলে ঝন্টু আলী শেখের বাড়িতে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা তার প্রশাসনিক দায়িত্ব, কিন্তু একজন সেনা জওয়ান শহীদ হওয়ার পর
তাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা শুরু হলো কেন? যারা ধর্ম খুঁজছিলেন মৃতদেহ দেখে, তারা দেখবেন না এখন ঝন্টু আলী শেখ 10 বছর ধরে ছেলেটা কাজ করেছে সেনাতে, 10 বছর ধরে কাজ করেছে সেনাতে। ঝন্টু আলী শেখের যে গুলিবিদ্ধ দেহ, সেখান থেকে যে রক্তটা বেরিয়েছে না, ঝন্টুর গা থেকে যে রক্ত বেরিয়েছে সেটার যা রং, বিজেপি নেতাদের গায়ের রক্তের রংটা কিন্তু একই। লজ্জা করছে না তার মধ্যে হিন্দু মুসলমান বলতে? এই শকুনের রাজনীতি যারা করছে ধর্ম নিয়ে, পাপের প্রায়শ্চিত্ত করুন। সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না, আর আপনারা যদি সেখানে ধর্মের নাম আবিষ্কার করে থাকেন, তাহলে সেনাবাহিনীর মধ্যেও যারা জঙ্গিদের বুলেটের বিরুদ্ধে লড়ছে, সেখানেও ধর্মের রং আপনাকে দেখতে হবে। সেখানে কিন্তু হিন্দুর পাশাপাশি মুসলমান সেনারাও ভারতবর্ষের জন্য লড়ছেন। ভারতের সেনাবাহিনীর যারা এটা অপারেট করছিলেন তারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যে তার জীবনটাকে সে দিল এই অ্যান্টি টেররিস্ট অপারেশনে, এবং এই নামে বোঝা যায় সে একজন ব্যাকওয়ার্ড, পিছিয়ে পড়া। ঝন্টু আলী শেখ মানে হচ্ছে সেটা পিছিয়ে পড়া মুসলমান, ওবিসি। তাহলে কী বলবো তুমি? যারা লাশের ধর্ম খুঁজছে তাদের বুঝতে হবে তাদেরই ভাইভাতি যারা ধর্মের নামে লাশ তৈরি করে। দুটো জিনিস মিলিয়ে ফেলাটা কি ঠিক হচ্ছিল? যেটা ঘটনা ঘটেছে সেই বাস্তবটাকে অস্বীকার করার যেরকম কোনো উপায় নেই। এবার সেই বাস্তবটাকে অস্বীকার করার জন্য দেশের জন্য যে সেনানী মারা গেল তার ধর্ম পরিচয় নিয়ে নেতাদের রাজনীতি করাটার কি খুব দরকার? মোহাম্মদ সেলিম তো আরও ডেপথে গিয়ে বুঝিয়ে দিয়েছেন ঝন্টু ওবিসি। দেখুন, যা ধর্মের কথা ব্যক্তিগত স্তরে চলতে পারে, কিন্তু সেনাকে নিয়ে এমনিতেই আগুন নিয়ে খেলছেন রাজনীতির নেতারা। দেশের এই অবস্থা তাদের জন্য, তারা এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে দুই সম্প্রদায়ের মানুষ পরস্পরের দিকে বেঁকা চোখে তাকাচ্ছে। এখন পুরো দায় তাদের। বাকি ছিল একটা জায়গা, সেনাবাহিনী। সেখানে ঝন্টুর জাত পাত নিয়ে তো কেউ কখনো কথা বলেননি। ঝন্টুর আরও 2 দাদা সেনা জওয়ান। সেই সেনাবাহিনী, যে বাহিনীতে কোনো কোটা নেই। এদেশে যখন জাতের ভিত্তিতে কোটা সিস্টেম চালু হয় তখন সেনাবাহিনীর ভেতর থেকেই বিরোধিতা আসে। ভারতীয় সেনা হলো একমাত্র সেনা যেখানে কোনো সংরক্ষণ নেই, কোনো কোটা সিস্টেম নেই। যে কারণে কেউ যদি প্রশ্ন করেন ভারতীয় সেনায় কোন ধর্মের কজন আছেন, তখন সেনাবাহিনীর কর্তারাও উত্তর দেন সব ধর্মের পার্সেন্টেজ 0। কারণ ভারতীয় সেনার একটাই পরিচয়, তারা ভারতীয়। এই জন্য সেনা ক্যাম্পে সব ধর্মের উপাসনা স্থল থাকে। সেই জন্য সেনাকর্মীদের বাসন কোসন আলাদা হয় না। আজ যে থালায় কোনো হিন্দু খাচ্ছেন, কাল সেই থালায় কোনো মুসলিম বা খ্রিস্টান বা শিখ বা বৌদ্ধ খাবেন। কারণ ভারতীয় সেনা নেতাদের মতো সংকীর্ণ মনা নন। কারণ ভারতীয় সেনা সস্তা ধর্মীয় সমীকরণ মেনে চলে না। তাই ভারতীয় সংসদে জাতপাত ধর্মের ভিত্তিতে সংরক্ষণ আছে। রাজনৈতিক নেতাদের জন্য ওগুলো খুব জরুরি, সেনাবাহিনীতে নেই। অবশ্য এইসব কথা নেতাদের মাথায় তো ঢুকবে না, তার কারণ তারা ওই কথাগুলোর লাইনে মাথা নিয়েই যাবেন না। কারণ তাদের স্বার্থ অন্যরকম। স্বার্থ ছাড়া রাজনীতি হয় না। অথচ সেনাবাহিনীতে যে যোগ দিতে গেলে নিঃস্বার্থভাবে দেশ সেবা করার মানসিকতা নিয়ে যোগ দিতে হয়, সেটা তারা টাইমলি ভুলে যান। তাই তাদের নিয়ে কথা বলতে পারেন। দেখুন, স্বার্থ ছাড়া রাজনীতি আর নুন ছাড়া তরকারি একই ব্যাপার। নেতাদের মুখে দুটোই কিন্তু বিস্বাদ। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।